না, দেখতে ভালো না, কত কিছু বলছে আমাকে। আমি কি এতটাই ফেলনা নাকি? আমার সহ্য হচ্ছে না। নিজেদের রামলীলা কত সুন্দর বলে বেড়াচ্ছে গুরুজনদের সামনে। নির্লজ্জ মেয়ে কোথাকার। আমি নড়েচড়ে বললাম, এখানে বড়রা আছে, একটু বিবেচনা করে কথা বলো অধরা। অধরাকে দেখলাম আমার দিকে রক্তচক্ষু করে তাকাতে। আমি পুরোপুরি উপেক্ষা করলাম। যেই লোক ঘরে জান্নাত ফেলে বাহিরে জাহান্নামের প্রতি আকর্ষিত থাকে, আল্লাহ তাকে হিদায়েত করুক, তাকে সুখে রাখুক, দোয়া করলাম মনে মনে। চোখজোড়া ক্রমশ ঝাপসা হয়ে আসছে। সামান্য রাগারাগির কারণে আমার জীবনটাকে দুজনে বলি করে দিল। বাবা বলতেন এই পৃথিবী ভীষণ নিষ্ঠুর। আমি বিশ্বাস করতাম না। তখন তো বাবা মায়ের ছত্রছায়ায় থেকেছি, তাই বুঝতাম না। এখন মনে হচ্ছে বাবা মায়ের মতো আপন আর কেউ নেই, কেউ হতেই পারে না। বাবা মা বাদে পৃথিবীর সবাই স্বার্থপর, নিষ্ঠুর। আমি ডুকরে উঠলাম। সবাই আমার দিকে একযোগে তাকালো। আমি নিজেকে সামলাতে না পেরে উঠে দ্রুত পায়ে নিজের ঘরে চলে এলাম। দরজা আটকে দিলাম। দেওয়ালে পিঠ দিয়ে ঠেস দিয়ে দাঁড়ালাম কোনো মতে। ভেতরটা ভেঙে চুরে আসছে। জীবনে কেউ শুনেছে বিয়ের তৃতীয় দিনে কোনো মেয়ের ডিভোর্স হয়েছে? আমার হয়েছে। কি অদ্ভুত নিয়তি! সারা জীবন ফুলের ন্যায় নির্মল হাস্যোজ্জ্বল থাকা মেয়েটির গায়ে এক নিমেষেই তালাকের তকমা লেগে গেল। এই সমাজ কি আমাকে শান্তিতে দম নিতে দিবে? এরপর বাইরে ভীষণ হট্টগোল চলছে। আমি সবটা শুনছি ঘরে বসেই। এক একজন এক এক কথা বলছেন। প্রহর সাহেবের গলাও শুনতে পাচ্ছি। তিনি বারংবার অহংকারী ধরনের কথাবার্তা বলছেন, আবার সাফাই গাইছেন। অথরার গলা দুইবার শুনতে পেল, নিজেকে নির্দোষ উপস্থাপন করছে। আমার হাসি পেল। হঠাৎ শুনলাম শাশুড়িমা বলছেন, তোরা কি মনে করিস এগুলোর পর আমি ভালোভাবে মেনে নিব? তোদের কখনো না। আমি অবাক হলাম। নিজের মতো আরো একটি নারীকে দেখলাম যিনি পেটের সন্তানকেও ছাড় দিচ্ছেন না অন্যায়ের জন্য। আমি কেন দেব না? কাকা বারবার দেনমোহর শোধ করে বিদায় হতে বলছে। এরপর নাকি কাগজ কলমে তালাক করিয়ে দেব। এরকম ফ্যামিলির সাথে তিনি আর কোনো সম্পর্ক রাখতে চান না। আমি তখনই দরজা খুলে ঘর থেকে বের হলাম। দৃঢ় কণ্ঠে বললাম, আমি দেনমোহর চাই না, দেনমোহরের 1 টাকাও নিব না। ভাবি বললেন, কি বলিস এসব? আমার সাথে যা ঘটেছে তা 4-5 লাখ টাকায় শোধ হয়ে যাবে? এতই ঠুনকো আমি তোমাদের কাছে? তাহলে কি চাস তুই বল? সাদাফ ভাইয়া এই প্রথম মুখ খুললেন। আমার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে রয়েছেন তিনি। বয়সে প্রায় 9 বছরের বড় উনি আমার। একটি 6 বছর বয়সী মেয়েও আছে তার। আমি সেকেন্ড 3 চুপ করে থেকে বললাম, ওনাকে আমি জেলে দিব। আমার সাথে যা করেছে তা নিয়ে মামলা করব। কোনো জরিমানা আমি মানব না। জেলে থাকুক কিছুদিন, কষ্ট বুঝুক, হুঁশ চলে আসবে এমনিতেই। প্রহর সাহেব বিস্ময় নিয়ে আমাকে দেখছেন। অথরা কটমট করে তাকিয়ে। আমার গায়েই লাগছে না। আমি আমার কথার উপর অনড় রইলাম। এরপর অনেকেই আমাকে বোঝানোর চেষ্টা করলো এটা নাকি বেশি হয়ে যায়, কিন্তু আমি কিছুতেই বুঝতে চাইলাম না। কথার ভোল পাল্টালাম না। আমার এক কথা, ওনাকে জেল খাটতেই হবে। সবাইকে অবাক করে দিয়ে শাশুড়ি মা আমার সাথে একমত হলেন। প্রহর সাহেব অবিশ্বাস্য কণ্ঠে মা বলে ডাকলেন। আমার শান্তি লাগছে, ভীষণ শান্তি। আমার মতো আর কোনো মেয়ে যেন না ঠকে, তা আমি দেখেই ছাড়ব। তন্দ্রা বারবার ঘুরে দেখছে। বিকেল গড়িয়ে সন্ধ্যের পথে মহাসড়ক, অথচ সাদাফের খবর নেই। আজকে সাদাফের আসার কথা ছিল মেয়েকে নিয়ে। তন্দ্রা সাদাফের ডিভোর্স হয়নি, কিন্তু দুজনেই আলাদা থাকে। যে কোনো মুহূর্তে তাদের মধ্যেকার এই বন্ধনটুকুও শেষ হয়ে যেতে পারে। কিন্তু হচ্ছে না একমাত্র মেয়ে জারিফার জন্য। জারিফা যেন তাদের দুজনকে পুনরায় মিলিয়ে দেওয়ার সেতু বন্ধন। প্রচন্ড রাগী এবং গম্ভীর সাদাফের প্রতি ত্যক্ত বিরক্ত হয়েই ছাড়াছাড়ির পর্যায়ে চলে এসেছিল তন্দ্রা। তন্দ্রার বড় মন পরামর্শ দিল, জারিফার কথা ভেবে মানিয়ে নে, নইলে কয়েক মাস আলাদা থাক দুজন দুজনের থেকে। দেখবি এতে করে একে অপরের গুরুত্ব ও মর্মার্থ কিছুটা হলেও বুঝতে পারবি। আবার একত্র হওয়ার জন্য মনটা আকুপাকু করবে। তন্দ্রা দ্বিতীয় অপশনটাই বেছে নিল। জারিফাকে তন্দ্রা তার নিজের কাছে এনে রাখতে চেয়েছিল, কিন্তু বাবার প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা তা হতে দেয়নি। বাবাকে ছেড়ে 1 মিনিটও দূরে থাকতে রাজি নয় সে। তাই বাধ্য হয়ে তন্দ্রাকেই নিজের বাড়ি চলে আসতে হয়েছিল মেয়ে ছাড়া। মাঝে মাঝে সে ফোন দেয় সাদাফকে, মেয়ের সাথে কথা বলে।
মনটা খুব ছুটে গেলে মেয়েকে নিয়ে আসতে বলে কাছের কোনো রেস্টুরেন্টে, যেখানে বসে পলকহীন চোখে মেয়েকে দেখে সে। আজকেও তার মনটা ভীষণভাবে ছুটে গিয়েছে জারিফাকে এক নজর দেখার আশায়। তাই তো সকালে ফোন করে বিকেলে আসতে বলেছে এই জায়গায়। সাদাফ প্রতি উত্তরে বলেছিল আসবে, অথচ দেখো এতক্ষণ হয়ে গেল আসার নামগন্ধও নেই। তন্দ্রা ঠোঁট বাঁকিয়ে বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করলো। ব্যাগ থেকে ফোন বের করে সাদাফের নাম্বারে কল দিল। 3 বার রিং হওয়ার পর সাদাফ ফোনটা কেটে দিল। তন্দ্রা দ্রুত আশেপাশে তাকালো। কাছাকাছি থাকলে সাদাফ এই কাজটা করে, ফোন কেটে দেয়। পুরনো অভ্যাস ওর, তন্দ্রা জানে। সেকেন্ড কতকের মাথায় সাদাফকে আসতে দেখা গেল। সাদা শার্ট পরা, নরম সরম বোকা বোকা চেহারার মানুষটা যে কি পরিমাণ রাগী তা তন্দ্রা ছাড়া আর কেউ জানে না বোধহয়। তন্দ্রার হুট করে কি যে হলো, ভীষণ কান্না পেল। ভীষণ পারিবারিকভাবে বিয়েটা হলেও 8 বছরের বিবাহিত জীবন কম নয়। 8 দিন একই ঘরে একটি মানুষের সাথে থাকলে তার প্রতি মায়া হয়ে যায়। আর এ তো 8 বছর, কতগুলো দিন, সপ্তাহ, মাস। তন্দ্রা নিচু হয়ে চোখের জল লুকালো। মনে মনে সিদ্ধান্ত নেয় সাদাফকে বলবে তাকে ফিরিয়ে নিয়ে যেতে। অনেক তো হলো আলাদা থাকা, আর দরকার নেই। মেয়েটাও মা ছাড়া বড় হচ্ছে বিনা কারণে, যেন চোখে কিছু পড়েছে এমন ভনিতায় আঙুলের ডগা দিয়ে চোখ মোছে তন্দ্রা। মাথা তুলে তাকাতে তাকাতে দেখে সাদাফ সামনের চেয়ারটা টেনে বসেছে। তন্দ্রা অবাক হয়, জারিফা তো আসেনি সঙ্গে, সে কোথায়? তন্দ্রা বলল, আমার মেয়ে কোথায়? ও আসেনি? চিরাচরিত নিয়ম অনুযায়ী গম্ভীর গলায় জবাব দেয় সাদাফ। আসেনি মানে? কোথায় ও? বাসাতেই ঘুমাচ্ছে। অনেক দেখেছি, ওঠাতে পারিনি, তাই আর জোর করিনি। তন্দ্রার মন খারাপ হলো। নিজেকে বোঝালো সে, কি আর করার। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে সে বলল, ও আমার কাছে রেখে এসেছো? না, রূপ আসছে তো বাসায়, রূপের সাথেই আছে। রূপ? ব্রু কুচকালো তন্দ্রা। সাদাফ মাথা দুলিয়ে বলল, ওর না বিয়ে হয়েছে 2 দিন আগে, জামাই নিয়ে বেড়াতে আসছে নাকি? সাদাফ মাথা দোলায় এদিক ওদিক। বায়ুতে দীর্ঘশ্বাস লুকিয়ে বলে, ওর দিবস হয়ে গেছে, কাগজে কলমে না, মুখে মুখে। তন্দ্রার মনে হলো তার মাথার উপর কয়েকটি বজ্রপাত পড়ল ধিম করে। হতবাক কণ্ঠে স্বগতোক্তি করল, বলো কি? ডিভোর্স মানে? 2 দিন আগে বিয়ে হলো আর এর মাঝে ডিভোর্স? কি হয়েছে আমাকে খুলে বলো প্লিজ। সাদাফ বলতে গিয়েও বলল না, ভার গলায় বলল, বাসায় ফোন করে আম্মার থেকে জেনে নিও, আমি এত কিছু বলতে পারবো না। কেন পারবে না? ইচ্ছে হচ্ছে না। ইচ্ছের বিরুদ্ধে যাবো নাকি? নিজের স্ত্রীকে একটা বিষয় জানাবা, এখানে ইচ্ছে অনিচ্ছার কি হলো? কে স্ত্রী? তুমি। তোমার প্রতি আগের মতো টানটা আমার আর অনুভব হয় না তন্দ্রা। তোমাকে শুধু জারিফার মা মনে হয়, আমার স্ত্রী না। তন্দ্রা স্তব্ধ হয়ে তাকায়। কি বলল? তন্দ্রাকে তার স্ত্রী মনে হয় না। মাত্র কয়েক মাস সাদাফের থেকে দূরে দূরে থেকেছে। কোথায় ভেবেছিল সাদাফ তাকে মিস করবে, নিজের ভুল বুঝতে পারবে, তন্দ্রা কি চায় বুঝবে, তন্দ্রাকে আপন করে ফিরিয়ে নেবে। তন্দ্রা তো এখন প্রতিটি রাত ছটফট করে সাদাফের একটু উষ্ণতার জন্য। তন্দ্রার গলা ধরে আসে, কষ্ট হয়। বুঝতে দিল না সাদাফকে। বলল, আমার প্রতি তোমার রাগটা এখনো কমেনি, তাই না? সাদাফ তাকালো, কয়েক সেকেন্ডের অপলক নয়ন। তখন হঠাৎ কঠিন গলাতে বলল, আপনের উপর রাগ রাখা যায়, পরের উপর না। তোমার প্রতি আর কিছুই আসে না আমার তন্দ্রা, না রাগ, না অভিমান, আর না ভালোবাসা। তুমি কয়েক মাসের জন্য আলাদা হয়েছো, কিন্তু আমার মনে হচ্ছে এই আলাদা হওয়াই আমাদের শেষ, এবং আজন্ম আলাদা হওয়া। আর কোনোদিন তোমাকে ফিরিয়ে নিব কিনা জানি না। সবাই ভাবছে আমার বোধহয় খুব মন খারাপ, হয়তো ঘরের দরজা চাপিয়ে আমি অশ্রুপাত করছি। অথচ আমার মন একদমই খারাপ না। আমি নিজেও জানি না আমার কেমন লাগছে, অথবা কেমন লাগা উচিত। আমার কি কাঁদা উচিত, নাকি এরকম একটা জায়গা থেকে মুক্তি পেয়েছি তা ভেবে খুশি হওয়া উচিত? ভীষণ টাফ ব্যাপার। তার চেয়েও টাফ হলো সবাইকে এটা বিশ্বাস করানো।
আমি যখন বললাম প্রহর সাহেবকে জেলের ভাত খাওয়াতে চাই, তখন ভীষণ হাঙ্গামা হলো। প্রহর সাহেব আর অথরা মিলে তক্ষুনি তোলপাড় করে আমাদের ঘর থেকে বেরিয়ে গেল। তারা যদি পালাতে চায় পালাক, খাঁচায় আটক থাকা পাখি আর খুঁজে খুঁজে বন থেকে ধরে আনা পাখির মাঝে মজাটাই আলাদা। আমি চাই তারা পালানোর চেষ্টা করুক এবং আমি তখনই তাদেরকে গ্রেফতার করাই। কলেজাটা ঠান্ডা হয়ে যাবে, ব্যাস। আর কিচ্ছু চাই না, আমি কিচ্ছু না। ভার্সিটিতে পড়া হয়নি, কিন্তু এখন ভাবছি পড়াশোনাটা আবার কন্টিনিউ করব। আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। আজকে যে আমাকে ছুঁড়ে ফেললো, একদিন যেন সেই আমার জন্য আফসোস করে। আমি যেন কোনো এক ব্যস্ত বিকেলের অবসরে কফির মগ হাতে আজকের এই দিনটির কথা মনে করে ঠোঁটে হাসি ফোটাতে পারি, এটাই আমার একমাত্র লক্ষ্য। প্রহর সাহেব আর অধরা বেরিয়ে যাবার প্রায় সঙ্গে সঙ্গেই বড় ভাইয়া ও আব্বাকে নিয়ে আমি থানায় গিয়ে মামলা করে এসেছি। প্রহর সাহেবকে কোথায় পাওয়া যেতে পারে তার নাম্বার, ডিটেলস যাবতীয় সব দিয়ে এসেছি। অধরার ব্যাপারটাও সুন্দর মতো উল্লেখ করে এসেছি। সেই সাথে আব্বা আবার কিছু ক্যাশ টাকা হাতে ধরিয়ে দিয়েছেন। পুলিশ অফিসার ভীষণ গদগদ কণ্ঠে বলেছেন, আপনারা বাসায় যান, আর রাতের ভিতর আপডেট জানাবো। থানা থেকে বের হয়ে দেখি বড় কাকা দাদিকে নিয়ে বাসায় ফিরে যাচ্ছে রিক্সা করে। আরেক রিক্সায় সাদাফ ভাই। আমাদের দেখে রিক্সা থামিয়ে কিছুক্ষণ কথাবার্তা শেষে আমাকে কাকাদের বাসায় নিয়ে এলেন তারাই। আমি আসতে চাইনি, কাকা অনেক জোরাজুরি করলেন, দাদিও অনুরোধ করলেন, তাই আর ফেলতে পারলাম না। কিন্তু এইখানে এসে অবাক হচ্ছি বড় কাকির ব্যবহার দেখে। আমি যেন মানুষ না, কোনো ডাইনি অথবা পিশাচিনি। আমার সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করেছেন। এই ডিভোর্সের পেছনে নাকি আমারই দোষ আছে কোনো, নইলে কেউ বউ রেখে অন্য কোনো মেয়েকে চাইবে? আমাকে ছোঁয়ারও রুচি হয়নি নিশ্চয়ই তার। এর মানে আমার ভেতরেই সমস্যা, আর ও অনেক কথা বলেছেন চাচি। শেষতক দাদির ধমকানিতে মুখ বুজেছেন। আমার এই বাড়িতে পা রাখাটা ঠিক হয়নি। এবার বুঝতে পারছি আমি, মনটা যদি খারাপ হয়েই থাকে তবে চাচির কারণে খারাপ। প্রহর সাহেবকে নিয়ে আমি আর ভাবছি না যে তার জন্য মন খারাপ হবে। আমি বাঁচতে চাই, নতুনভাবে জীবন শুরু করতে চাই। একজনের সাথে সংসার হলো না, সেই দুঃখে নিজের জীবন দিয়ে দেওয়ার মতন বোকা আমি নই। আর সারা জীবন সমাজের লাঞ্ছনা গঞ্ছনা সহ্য করার মতো অপদার্থও নই। যে যোগ্যতাটা আছে তাই দিয়ে নিজের পায়ে একদিন দাঁড়াবো। তাতে আমার পাশে কেউ থাকুক বা না থাকুক, ইনশাআল্লাহ। আব্বার দেওয়া এক্সট্রা ক্যাশ বোধহয় ভালো কাজেই লেগেছে। রাত পর্যন্ত অপেক্ষা করতে হলো না। সন্ধ্যার পরপরই খবর হলো প্রহর সাহেবকে তার প্রেমিকা সহ গ্রেফতার করা হয়েছে। বর্তমানে থানায় আছি। প্রহর সাহেব ও তার প্রেমিকাকে গ্রেফতারের পরপরই আমাকে আসতে হয়েছে। বাসায় বড় কাকা ছিলেন না। আমি একা কি করে সন্ধ্যাবেলায় আসবো দেখে দাদি সঙ্গে করে সাদাফ ভাইয়াকে পাঠিয়ে দিয়েছে। তিনি আর আমি বসে রয়েছি অফিসারের টেবিলে। প্রহর সাহেব ও অধরাকে রুমে ঢুকানো হলো। আমার আব্বা, প্রহর সাহেবের আম্মা সবাই চলে এসেছেন ইতিমধ্যে। অধরার চেহারার বিচ্ছিরি অবস্থা দেখলাম, কেঁদে কেটে ফুলে গেছে। আমার দিকে করুণ চোখে তাকিয়েছে দেখে আমি দৃষ্টি সরিয়ে নিলাম। মনের ভেতরে এক ধরনের পৈশাচিক আনন্দ হচ্ছে। এই আনন্দ থেকে বিচ্ছিন্ন হতে চাই না। প্রহর সাহেব এখনো ঠাট বজায় রেখে কথা বলছেন। একজন মহিলা ও পুরুষ এসে ঢুকলো। এরা অধরার আব্বা আম্মা। আমার কাছে বিনতভাবে অনুরোধ করলো যেন অধরার উপর থেকে সমস্ত অভিযোগ সরিয়ে নেই। ও ছোট মানুষ, ও তো কিছু বোঝে না নাকি। অধরা হুট করে স্বর পরিবর্তন করলো, জোরালো কণ্ঠে বলল, ভালোবেসে দুজনেই যেহেতু অপরাধ করেছি, সেক্ষেত্রে দুজনেই শাস্তি মাথা পেতে নিলাম। আমি কোথাও যাব না ওনাকে ছেড়ে। অফিসার বলে উঠলেন, তুমি কি ভাবছো খুকি, এখানে তোমাকে এক সেলাই হানিমুন করতে এনেছি আমরা? লজ্জা লাগলো আমার। পুলিশদের ঠোঁট কাটা স্বভাব হয়, ইনিও তাই। রসিয়ে রসিয়ে দুজনকে জড়িয়ে নানান ধরনের লজ্জাজনক কথা বললেন। আমার কান ঝাঝা করছে, অথচ অধরাদের ভেতর কোনো পরিবর্তন নেই। কি নির্লজ্জ মেয়ে রে বাবা। তার থেকেও বড় অবাক হচ্ছি প্রহর সাহেবের ভাব দেখে। মনে হচ্ছে এইখানে ওনাকে জামাই আপ্যায়নের জন্য ডেকে আনা হয়েছে। যাক, দুজন দুজনের ভেতর বিন্দু মাত্র কৃতকর্মের অনুতাপ নেই। তখন আমাকে কিছু কাগজে সাইন করতে বলা হলো, আমি করলাম।
চলে আসার সময় একটি কথাই বললাম, প্রহর সাহেব, আমি একদিনের জন্য হলেও আপনার স্ত্রী ছিলাম। রোজ হাসরে আপনার স্ত্রীর মর্যাদাটাও আমাকেই পেতে হবে। সেই কারণে এই কথা ভাবতেই নিজের প্রতি ঘৃণা চলে আসছে। শুনুন, এমন যেন কখনো না হয় আপনি সেজদায় মাথা ঠুকে ঠুকে আমাকে খুঁজছেন, অথচ আল্লাহ আমার ছায়াটুকু আপনার জন্য হারাম করে দিয়েছে। কখনো যেন না হয়। ভালো থাকবেন দুজনে, দোয়া রইল। আমার চোখের কোণে জমা জল আমি নীরবে মুছে নিলাম, সবার অগোচরে। বোধ হয় না, কেননা সাদাফ ভাই ঠিকই আমাকে জল মুছতে দেখে ফেলেছেন। আব্বা বললেন, রূপ রূপ মা, তোর চাচার বাসায় গিয়ে বেড়াবি কয়টা দিন? আমি সঙ্গে সঙ্গে বললাম, না বাবা, আমি বাসায় যাব। তোমার বাসায় আমার জায়গা হবে তো? বাবা ছি করলেন। কি সব বলিস মা? বাবারা কি কখনো সন্তানদের ফেলে দিতে পারে বল? এই ধরনের কথা কখনো ভাববিও না। তোর কেউ না থাকুক, এই বুড়ো বাপটা আছে আর সব সময় থাকবে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম বিধাতার কাছে। আমাকে স্বামীর ভালোবাসা দেয়নি তাতে কি, বাবা মা সহ তারাও অনেক আপনজনদের ভালোবাসা দিয়েছেন, যা আমার জন্য যথেষ্ট। বাবার সাথে কয়েক কদম এগোতেই পেছন থেকে ডাক শুনতে পেলাম। সাদাফ ভাই এগিয়ে আসছেন। তাকে দেখে আমি দাঁড়ালাম। সম্পর্কে কাজিন হলেও তার সঙ্গে অনেকটা অচেনা মানুষের সম্পর্ক আমার সবসময়ই ছিল। একে তো বয়সে বড় অত্যাধিক, তাই ঠিক মিশতে পারিনি। দ্বিতীয়ত উনি স্কুল পাশ করেই পড়াশোনার জন্য অন্যত্র চলে গিয়েছিলেন, তাই বাড়িতে আসতেন কম। বলতে গেলে পারিবারিক কোনো অনুষ্ঠান হলেই আমাদের দেখা হতো। তখন কিরে রূপ, কেমন আছিস, এই ধরনের হাই হ্যালো টাইপ কথাবার্তা হতো। তাই সাদাফ ভাইয়ের সামনে সবসময় সংকুচিত থাকি আমি, চাইলেও ফ্রি হতে পারি না। বাবা বললেন, তুই দাঁড়া, আমি গাড়ি ঠিক করে আনি। আমি জবাব দিলাম, আচ্ছা। বাবা চলে গেলেন। আমি দাঁড়িয়ে রইলাম সাদাফ ভাইয়ের জন্য। উনি আমার মুখোমুখি এসে কাঁচোমাচো কণ্ঠে বললেন, কেমন আছিস? আমি অবাক নয়ন মেললাম। এটা কি কেমন আছিস জিজ্ঞেস করার সঠিক প্লেস নাকি সঠিক সময়? এমন ভাবে জিজ্ঞেস করছেন না জানি কত বছর পর সঙ্গে দেখা হলো আমার কেন যেন খুব হাসি পেয়ে গেল। আমি ফিক করে হেসে দিলাম। সাদাফ ভাই আমার হাসি দেখে খানিকটা স্বস্তি পেলেন বোধ হয়। ওনার কপালের মসৃণ ভাঁজগুলো অনেকটাই মিলিয়ে গেল। আমি হাসি থামিয়ে বললাম, জি ভালো আছি। আপনি ভালো আছেন সাদাফ ভাই? আরে ভালো। আবার কি? বলতে বলতে উনি ঘাড় চুলকাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, ডাকলেন কেন? তুই মায়ের উপর রাগ করে বাড়ি ফিরে যাচ্ছিস, তাই না? মা তোর সাথে কেমন ব্যবহার করেছে তা আমি দেখেছি রূপ। ভাইয়াকে এই পর্যায়ে অপ্রস্তুত দেখালো ভীষণ। আমি পাত্তা না দেবার ভান করে বললাম, না তেমন কিছুই না, এমনি বাড়ির জন্য মন টানে বেশি, তাই। বুঝি, বয়স কি আর এমনিই হলো? শোন, বাধা দেব না, কিন্তু ইচ্ছে হলে 2 দিন থেকে যা। জারিফা তোকে পেয়ে খুব খুশি হয়েছিল। কেমন উচ্ছ্বাস ছিল ওর, দেখিসনি? মার জন্য না হোক, জারিফার জন্য হলেও ঘুরে যাস। আমি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম চাচার বাড়িতেই যাব এখন। 2 দিন থেকে বাড়ি ফিরবো। সত্যি বলতে জারিফাকে ভীষণ ভালো লাগে আমার। পুতুল পুতুল একটা মেয়ে, ভীষণ মায়াবী চেহারা, কণ্ঠটাও টানা। যখন রু বলে ডাকে শুনলে প্রাণ ভরে যায়। ও বলা হয়নি, জারিফা আমাকে রু বলে ডাকে সব সময়। বাবা ঠিক সেই মুহূর্তে এসে ডাকলেন নাম ধরে, রূপ, মা রিক্সা চলে এসেছে। আমি সাদাফ ভাইকে কিছুই বললাম না, বাবার দিকে এগিয়ে গেলাম। সাদাফ ভাইয়ের ভাঁজ মুক্ত কপালে আবারও ভাঁজ পড়লো। বেচারা ভাবছে আমি রাগ করে বাড়ি ফিরে যাচ্ছি। ইস কি দরদ! নিজের কথায় নিজেই হাসলাম মনে মনে। কেন যেন সব কিছুই ভালো লাগছে এখন। সবকিছু আমি বাবাকে বুঝিয়ে বললাম যে 2 দিন চাচার বাড়িতে বেড়াতে চাই। বাবা মানা করলেন না, তিনি চলে গেলেন। সাদাফ ভাই অন্যদিকে ফিরে ফোন টিপছেন। আমি পেছন থেকে তার পিঠ বরাবর আলতো টোকা দিতেই উনি কেঁপে উঠলেন। আমাকে দেখে সঙ্গে সঙ্গে চমকিত গলায় বললেন, রূপ, যাসনি? আমি প্রাণোচ্ছল ভাবে এদিক ওদিক মাথা দোলালাম। জি না, আপনাদের বাড়িতে যাব। সমস্যা কোনো? না না, আমার সৌভাগ্য। ভাইয়া গদগদ কণ্ঠে বলে উঠলেন। আমরা দুজনে মিলে রিক্সা ঠিক করব তখন আমার শাশুড়ি মাকে আসতে দেখলাম। সঙ্গে অধরার বাবা মাও আছেন। আমার হুট করে মনটা বিষণ্ণতায় ভরে উঠল। এই মহিলার তো কোনো দোষ নেই, তবুও কি কঠিন যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছেন উনি। আমার অবাক লাগে, এমন মাও হয়
কি পাষণ্ড! আমার শাশুড়ির ছলছল চোখ জোড়া আমাকে অনেক কিছু বলল গোপনে। আমিও চোখের ভাষায় তাকে বললাম, ভালো থাকবেন আম্মা, আপনার প্রতি আমার সামান্যতম রাগ বা অভিযোগ নেই। আমার দুর্ভাগ্য এত ভালো শাশুড়ি পেয়েও হারাতে হচ্ছে। পরক্ষণে চোখ জোড়া অধরার বাবা মায়ের দিকে গেল। তাদের আক্রোশ ভরা দৃষ্টি বুঝতে খুব একটা অসুবিধা হলো না। আমি চোখ সরিয়ে নিলাম। মাঝে মাঝে অনেক কিছু উপেক্ষা করাই উত্তম। টুংটাং আওয়াজে রিক্সা এগিয়ে চলেছে। রাস্তা মোটামুটি খালি। আমি চেপে বসে আছি। সাদাব ভাইয়ের সঙ্গে বিন্দুমাত্র শরীর স্পর্শ হচ্ছে না। নীরব থেকে রাতে নিস্তব্ধতাকে অনুভব করছি। আজ কেন যেন খোলা পাখির ন্যায় লাগছে নিজেকে। অনেকদিন যাবৎ পিঞ্জিরাতে বন্দি পাখি হঠাৎ মুক্তি পেলে যেমন লাগবে, ঠিক তেমন। সাদাব ভাইও চুপ করে আছেন। কিছু একটা না বললে ভালো দেখায় না। তাই নিজ থেকে প্রশ্ন করলাম, ভাবির কি খবর ভাইয়া? ভাইয়া অপ্রস্তুত কণ্ঠে জবাব দিলেন, আছে ভালোই। ভাইয়া জবাব দিলেন না। আমি ফের বললাম, ওনার প্রতি আপনার এত রাগ কি নিয়ে, কি কারণে? ভাইয়া হঠাৎ কণ্ঠে কাঠিন্য যোগ করে বললেন, তুই বুঝবি না, তোর বৈবাহিক পরিস্থিতি যেমন আলাদা আমার তাও আলাদা। আমি ধরে রাখতে চেয়েছিলাম ভাইয়া, কিন্তু সেই থাকতে চায়নি। আর আমি রাখতেই চাই না রূপ। কেন? জারিফার কথা ভাবেন একবার। আমি ওকে মায়ের আদর দেব। এটা হয় না ভাইয়া। মা মাই হয় আর বাবা বাবাই। কেউ কারো শূন্যস্থান পূরণ করতে পারে না। ভাইয়া ক্ষণকাল চুপ থেকে বললেন, যে শূন্যস্থান ও আমার ভেতরে তৈরি করেছে তা কোনোদিন পূরণ হবার নয় রূপ। তবুও বেঁচে আছি তো, আসি না? আমি যদি শূন্যস্থান নিয়েই বেঁচে থাকি তাহলে আমার মেয়েও পারবে। এরপর কি বলতে হয় আমার বোধগম্য হলো না। বাড়ির কাছাকাছি, তাই চুপ থাকাটাই শ্রেয় মনে করলাম। ভাইয়া কলিং বেল টিপলেন। আমার বুক ধুকপুক করছে। যদিও চলেই এসেছি, তবুও কাকে আবার কেমন রিয়াক্ট করবেন এই ভেবে ভীষণ ভয় লাগছে। কিন্তু আমাদের দুজনকে অবাক করে দিয়ে তন্দ্রা ভাবি দরজা। আমার মনে হচ্ছে আমি এখানে এসে বড় ভুল করে ফেলেছি। না আসলেই ভালো হতো। চাচির এরকম কালো মুখ এবং খোঁচা মারা কথা হজম করতে হতো না। মনটা ভীষণতায় ভরে আছে। দাদির ঘরে ঢুকে আমি চুপ করে বসে আছি। জারিফার জন্য। আসলেও জারিফা আমাকে ভুলেই গেছে একদম। আম্মুকে পেয়ে সে মহা খুশি। আমি অপেক্ষা করছি সকালের। সকাল হলেই এই বাড়ি থেকে বিদায় নেব। এরপর এদিকে আমার ছায়াটাও কেউ দেখবে না আর, আশা করি। বুক চিরে একটা লম্বা দীর্ঘশ্বাস বাতাসে মিশে গেল। সেই দীর্ঘশ্বাসের শব্দ দাদির কর্ণকুহর অব্দি পৌঁছেছে বোধহয়। তিনি আমাকে বললেন, মন খারাপ করিস না বোন, যা হয় আল্লাহর ইশারায় হয়। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, এটা ভুল বললে। পৃথিবীতে কত পাপ হয়, খুন হয়, অন্যায় হয়, সেগুলোও কি আল্লাহর হুকুমে হয়? দাদি বললেন, অত বুঝি না বোন, তোর কপালে সুখ আসবেই, আমি জানি। আমি মৃদু হাসলাম। আমার কপালে কোনোদিনই সুখ হবে না, কোনোদিনই না। আমার জীবন থেকে সুখ নামক পাখিটা তো বহু আগেই অন্যের খাঁচায় নিজেকে সঁপে দিয়েছে। বুঝতে পারছেন না? না পারার এই কথা বুঝিয়ে বলি, শুনুন। আমি একজনকে ভীষণ ভালোবাসতাম, ভীষণ। আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা সেই। সে যে জানতো না এই কথাটি তা না, শুরু থেকেই সব জানতো। প্রথমে উপেক্ষা করে গেলেও আবেগের কাছে একসময় ধরা দিতে বাধ্য হলো। আমার ভালোবাসাকে কবুল করলে আমরা দুজনে একটা সুন্দর জীবন যাপন করতে শুরু করলাম। অবাক হচ্ছেন? জানতে ইচ্ছে করছে কে সেই মানুষটি? তাহলে শুনুন। আমার জীবনের সবচেয়ে গোপন অধ্যায়টির নাম হচ্ছে সাদাব ভাই। মাত্র 12 বছর বয়সে ওনার প্রতি আমার প্রথম অনুভূতি জাগ্রত হয়। ভালোবাসা, প্রেম কি জিনিস তখনও ভালো করে বুঝতে শিখিনি। শুধু এতটুকু বুঝতে পারতাম, উনি আমার আশেপাশে থাকলে আমার ভালো লাগে, মন খারাপ ভালো হয়ে যায়। ওনার কণ্ঠস্বর আমার অন্তর ঠান্ডা করে দিত। ওনাকে এক পলক দেখলে পুরো দিনটা আমার রুমঝুম খুশিতে কাটাতাম। এইভাবেই কেটে গেল 3টি মাস। 3 মাস পর উনি বাড়ি ছেড়ে চলে গেলেন ভালো জায়গায় পড়াশোনা করার জন্য। তখনও তাকে বলা হয়নি ভালোবাসি। আমি একরাশ বিষণ্ণতার অভিমান নিয়ে তার অপেক্ষায় দিন গুনতে লাগলাম। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তার সঙ্গে দেখা হতো ঠিকই, কিন্তু বলে উঠতে পারতাম না আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। খুব গোপন ছিল এই বিষয়টি, একান্তই আমার। সেবার আমার ছোট মামার বিয়ে। পরিবারের সবার দাওয়াত পড়ল। যথারীতি হলুদের দিন বিকাল বেলায় মাইক্রো ভাড়া করে যাওয়া হলো আমাদের। একই মাইক্রোতে সাদাব ভাইও ছিলেন। উনি তখন পড়াশোনা শেষে ভালো চাকরির চেষ্টা চালাচ্ছেন। ঘন চাপ দাড়িতে ওনাকে দেখতে এত সুন্দর লাগতো।
আমি অপলক তাকিয়ে থাকতাম। মাঝে মাঝে চোখ পড়ে যেত, আমি দৃষ্টি ফিরিয়ে নিতাম হতবম্ব হয়ে। লজ্জা লাগতো ভীষণ, তাও ওনার দিক থেকে নিজের নেত্র ফেরাতে পারতাম না। সেই বিয়ের সময়ই কিভাবে সাদাব ভাই টের পেয়ে গেলেন আমি তাকে পছন্দ করি। দুপুরের খাওয়া শেষে এক খিলি পান মুখে পুরে আমি বড়দের মতো করে চাবাচ্ছি। সাদাব ভাই টুক করে কোথা থেকে এলেন, আমার লাল ঠোঁটে আঙ্গুল চালিয়ে চলে গেলেন। আমি বরফের ন্যায় জমে গেলাম ওখানেই, স্তব্ধ নয়নে তাকিয়ে রইলাম দীর্ঘকাল। কি হলো ব্যাপারটা বুঝতে বুঝতে সাদাব ভাই দ্বিতীয় দফায় এলেন, বললেন, তুই এতটা বুদ্ধিমতী হোসনি যে আমার থেকে লুকোবি সবকিছু। রাঙা হয়ে উঠল আমার গাল কথাটি শোনা মাত্র। ভালোবাসি বলা হয়নি, তবুও দুজনে কাছে এসে পড়েছিলাম। উনি কথা দিয়েছিলেন চাকরি নিয়ে ভালো পজিশনে গেলে আমার কথা সবাইকে জানাবেন। পরিবারের কি আপত্তি করবে বলেও আমার বিশ্বাস ছিল না। 2 বছর একে অপরের সাথে চুটিয়ে প্রেম করেছিলাম। ওই 2 বছরই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ মুহূর্তগুলো আমি ওখান থেকেই পেয়েছি। কাউকে বলে বোঝাতে পারবো না কতটা সুখী ছিলাম আমি। কিন্তু আমার নিয়তি আমাকে সুখী করতে চায়নি বোধহয়। তাই চাচা চাচি কাউকে না জানিয়ে তন্দ্রা ভাবিকে আংটি পরিয়ে এসেছিলেন। 15 দিন পর সাদাত ভাইকে দাওয়াতের কথা বলে সেই বাড়িতে নিয়ে যান এবং ঘরে ফেরেন বউ নিয়ে। আমি যতটা না হতবিম্বল হয়েছিলাম তার চাইতেও বেশি হতবিম্বল ছিলেন সাদাত ভাই। বাসর রাতটা শুনেছিলাম ঘরের বাইরেই কাটিয়ে দিয়েছিলেন রাগ করে। আমি অবশ্য বউ দেখে সেই যে বিদায় নিয়েছিলাম তাদের বাড়ি থেকে, আমাকে কেউ হারিকেন জ্বালিয়েও খুঁজে পায়নি। কিন্তু যখন শুনলাম সাদাত ভাই কোনোভাবে স্বাভাবিক হতে পারছেন না, তখন একবার গেলাম ভীষণ সাহস নিয়ে, যেন কিছুই হয়নি। এমনি করেই বললাম, 2 মাত্র বছর, কি হয় ভুলে গেলে? একজনকে পেতে চেয়ে আর 4 জন মানুষকে কেন কষ্ট দিচ্ছেন আপনি সাদাত ভাই? সাদাত ভাই প্রতি উত্তরে বলেছিলেন, ভালোবাসি রূপ বড্ড বেশি। গলার মাঝে আটকে রাখা দমটাকে আমি গিলে নিয়েছিলাম। কাঠ কণ্ঠস্বরে বলেছিলাম, ভালোবাসার দিব্যি, স্বাভাবিক হন, সংসার শুরু করুন, ভাবি ভীষণ ভালো, আপনার সব কষ্ট দূর করে দেবে। সাদাত ভাই ছাদের উপর আমার হাত জোড়া চেপে ধরে হাউ মাউ করে কেঁদেছিল। আমি ফিরে তাকাইনি। বড় চাচি আড়ালে বলেছিলেন তিনি নাকি সব জানতেন। আমাদের আচরণ ওনার মনে সন্দেহ জাগিয়েছিল, তাই এইভাবে হুট করে বিয়ে করিয়ে দিয়েছেন। উনি কেন যে আমাকে সাদাত ভাইয়ের স্ত্রী হিসেবে মেনে নিলেন না তা আজও জানি না। যদি আমি এরপরও সাদাত ভাইয়ের সংসারে হস্তক্ষেপ করি তবে আমার বাবা মাকে চূড়ান্ত অপমান করবেন। সেই চলে আসা শেষ আশা। এবার এলাম। মাঝে একবারও যায়নি সাদাত ভাইয়ের বাড়িতে, তবে সবসময় তার খোঁজ খবর রেখেছি। জারিফা হওয়ার সংবাদটাও আমি পেয়েছিলাম নিজ থেকে খোঁজ করে। হাস্যকর লেগেছিল, যাকে এককালে পিঁপড়ে ছুলেও হিংসে মরতাম সেই মানুষের সন্তান অন্যের গর্ভে। তবু আমার এতটুকু জ্বলন হয়নি। তবে কি ভালোবাসা ঠুনকো ছিল, নাকি কঠিন নিয়তির কাছে সবটাই মিথ্যা জানি না। নিশ্চয়ই অবাক হয়ে ভাবছেন, যাকে নির্দোষ ভেবেছিলেন তার ভেতরে কত বড় সত্য লুকিয়েছিল, তাই না? তবে হ্যাঁ, এটাও অস্বীকার করতে পারবো না, প্রহর সাহেবকে ভীষণ মনে ধরেছিল আমার। যদি না অথরা নামক ব্যক্তিটি আমাদের দুজনের ভেতর থাকতো, তবে হয়তো ভীষণ সুন্দর একটি সংসার আমি গড়তে পারতাম। একদিক থেকে অধরা আর প্রহর সাহেবকে ধন্যবাদ দিতেও হয়, বিপদের সময়ও দুজনের হাত ছাড়েনি। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমার বিয়ের দিন বিছানায় যে রক্তের দাগের কথা বলেছিলাম তা অধরার ছিল। আমাকে বিয়ে করায় রেগে মেগে ওই কাণ্ড ঘটিয়েছিল নাকি। যাই হোক, নিয়তি আমাকে কোনোভাবেই জয়ী হতে দিল না। জানি না এরপর আর কতবার হারতে হবে আমাকে। ভালোবাসা নামক শব্দটাকে মুছে দিয়েছি জীবন থেকে। এবার থেকে আমি একা বাঁচবো, আমার জন্য বাঁচবো। আমি আমাকে ভালোবাসি, আর কাউকেই না। গভীর রাতে ফোনে মেসেজ এলো, আমি এখনো জেগে, কোনোভাবেই 2 চোখের পাতা এক করতে পারছি না। মেসেজ দিয়েছেন সাদাফ ভাই। তন্দ্রাকে আমি সারতে চাই রূপ। আমি মেসেজ সিন করার সাথে সাথে সাদাফ ভাইয়ের নাম্বারটা ব্লক লিস্টে ফেললাম। যেখানে ভাগ্যে সুখ লেখা নেই সেখানে আরেকজনের সুখ কেড়ে নিতে যাওয়ার আমি কে? সকাল হলেই এই বাড়ি ছাড়তে হবে আমাকে, যেভাবেই হোক। আর কোনো দিন আমার ছায়াটাও পড়বে না। জারিফা নামক নিষ্পাপ শিশুটি তার বাবা মার ছত্র ছায়া আনন্দে বড় হোক, দোয়া করি। আপনারাও করবেন কেমন? আর হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন, নিয়তির সামনে উঠে দাঁড়াতে পারি যেন, যতবার সে আমাকে নিচু করে দিতে চাইবে সমাজের সামনে। গল্পটা একটা রিকোয়েস্টের গল্প, একটি আপুর বাস্তব লাইফের ঘটনা। তার নাম এবং পরিচয় সম্পূর্ণ অপ্রকাশিত।